This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। ভাইফোঁটার দিন আবার নতুন কথা, এবং সেই নতুন কথার জেরে বিতর্ক শুরু হতে বাধ্য। দল থেকে বেরিয়ে যেতে চাই, আমাকে বের করে দেওয়া হোক। আবার দলের বিরুদ্ধে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। একেবারে হুঙ্কার দিলেন তিনি, শুনুন। চোরের মায়ের বড় গলা বলে একটা প্রবাদ বাক্য আছে গ্রামগঞ্জে। তা যারা চোচ্ছাচর্ম করছে, বালির ঘাট থেকে তুলাবাজি করছে, পুলিশের সাথে তুলা নিচ্ছে, ভাগ নিচ্ছে, পুলিশও মজা পেয়ে গেছে, তাই সবগুলা বলতে গেলে বলে হুমায়ুন কবির দল বিরোধী। তা দল বিরোধী তোমরা করাচ্ছ, তাই করছি, বের করে দাও না। দেখি, আমি বেরিয়ে তো যেতে চাইছি, বের করে দেওয়া হোক, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। শুনলেন, মানে বের করে দেওয়া হোক, তারপর কোথাও একটা প্রচ্ছন্ন হুমকি হুঁশিয়ারি ছিল যে তারপর দেখাবো এই জেলায় কিভাবে রাজনীতি করতে হয়। নিজেই বলছেন আমাকে সাইড করে দিন। আরো একবার শুনুন অন্যদিকে তিনি ঠিক কি বলেছেন। শুধু পরীক্ষা করে নিক, হুমায়ুন কবিরকে সাইড করে দিক, দিয়ে দেখে নিক যে কটা সিট এই যারা মোড়ল সেজেছে, এই বিশ্ব, এই অপূর্ব সরকার, নিয়ামত হাজি, খলিলুর রহমান, জাকির হোসেন, এই তো নেতা। বাকিদের তো আমি মনে করি তরকারিতে তেজপাতা। এই কয়েকদিন আগে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলাকে নিয়ে বৈঠক হলো, সেখানে হুমায়ুন কবিরের সঙ্গেও কথা হয়েছে। তারপরেও যে পরিস্থিতি কোনো রকম বদলায়নি, সেটা আজকে অন্তত হুমায়ুন কবিরের এই বক্তব্যে স্পষ্ট। মাঝে মাঝে তিনি এমন হুঙ্কার দেন। বিজেপির বক্তব্য এতই যখন হুঙ্কার, তাহলে ছেড়ে দিচ্ছেন না কেন দল? দেখুন, হুমায়ুন কবির সাহেব মাঝে মাঝে ওরকম জেগে ওঠেন, মাঝে মাঝে নানা রকম কথা বলেন, আমরা তার যৌক্তিকতা বুঝতে পারি না। যদি লড়তে হয় তাহলে বাইরে গিয়ে লড়ো, তুমি ওখানে থেকে কিভাবে লড়বে? তুমি বলছো তৃণমূলের সাথে লড়াই করব, অমুক করব, তমুক করবো, অথচ তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার সাহস দেখাতে পারছো না, তাহলে তুমি লড়াই করবে কিভাবে? তবে এই তো প্রথম নয়, হুমায়ুন কবির এই কদিন আগেও তো একটা বিতর্ক উস্কে দিয়েছিলেন যে তিনি দল থেকে বেরিয়ে যাবেন এবং নিজে নতুন দল গঠন করবেন এবং 50টির মতো আসনে নিজে প্রার্থী দেবেন। তাহলে কি তারই একেবারে এখন মানে ঘুড়ির সুতোয় মাঞ্জা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে? আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন। বিরোধীরা খোঁচা দিচ্ছে, তৃণমূল কিন্তু সাবধানী। রাজ্য সম্পাদক তিনি বলছেন এটা পুরোপুরি দলের বিষয়, কিন্তু এটা কি আদৌ আর দলের বিষয় রইল? এটা তো দলের ব্যাপার। হ্যাঁ, এটা তো দল, তারা নজর রাখবেন দল কি করবেন। হ্যাঁ, তো এটা যিনি বলে যাচ্ছেন তিনি মানে ভারী পরিশ্রম করে রোজ বলে যাচ্ছেন, বাকিটা তো দলের বিষয়। দেখুন, রাজনীতির লোকেরা রাজনীতির কারবার করবেন ভোটের আগে, আর কে কি বলেন আর কে কি করেন সেদিকে আমাদের সবসময় নজর থাকবে, কিন্তু সাধারণ মানুষের দিকে তো নজর রাখতে হবে। কারণ এসআইআর এর তালিকায় নাম ওঠা, মানে ভোটারের যে সংশোধনী তালিকা হবে সেই তালিকায় নাম ওঠার জন্য আপনাকে কি কি করতে হবে, কি কি করতে হবে না, সেই নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে আপনাদের মনে। তাই আজকে আমার মনে হলো সেই প্রশ্ন ধরে ধরে আপনাদের কিছু উত্তর দেবো। কারণ এসআইআর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক লোকেরা এক একটা নাম্বার বলছে, আপনাদেরকে কনফিউজ করছে, কিন্তু আমাদের দায়িত্ব হলো সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজা। আমি বিগ বলে বলবো এক একটা প্রশ্ন একটুখানি প্লে করতে। সেই বিগ বলে যদি আপনাদের সামনে তুলে ধরি প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, যদি বাড়িতে বিএলও আসে তাহলে কি করবেন? অবশ্যই বিএলও এলে আপনাদেরকে কি করতে হবে? নথি দেখাতে হবে এবং এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে প্রশ্নটা যদি আপনাদের সামনে তুলে ধরি, কি কি নথি দেখাতে হবে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কি কি নথি দেখাবেন। বিহারের মডেল ধরে চললে দেখাতে হতে পারে একটি কিংবা দুটি নথি, সেইগুলো কি একটুখানি আপনাদেরকে জানাবো। অবশ্যই ভোটার কার্ড যদি থাকে সেটা তো অবশ্যই। বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে কি করণীয়? জন্মের শংসাপত্র না থাকলে বাকি 11টির মধ্যে যে কোনো একটি দুটি নথি দেখাতে হতে পারে। মানে আপনার জমির কাগজ, আপনার পূর্বপুরুষদের যদি কোনো রকম কাগজপত্র থাকে, মানে আপনি যে ওখানকার বাসিন্দা, আপনার পূর্বপুরুষ যে ওখানকার বাসিন্দা, এই তথ্যগুলো কিন্তু দিতে হবে। তারপরে প্রশ্নগুলো যদি একটু দেখানো যায়, শুধু আধার কার্ড থাকলে কি আপনি এসআইআর এ পাস করবেন? সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, একদমই নয়। শুধু আধার কার্ড দেখালে আপনার নামের উপর লাল কালির দাগ পড়বে। আধার কার্ড আপনার পরিচয়পত্র শুধুমাত্র হতে পারে না। তারপরেরটা একটুখানি যদি আপনাদের সামনে তুলে ধরি,
গত 2 বছর ভোটার লিস্টে নাম না থাকলে কি করবেন? এটা অনেকেরই হতে পারে, কারণ অনেকে এখানে থাকেন, অনেকে কর্মসূত্রে বাইরে থাকেন, অনেকে এখানে থাকলেও ভোট দিতে পারে না, তাহলে সেক্ষেত্রে না অনেক সময় সেই সমস্যাটা দেখা দিতে পারে। ভোটার কার্ড থাকলে কোনো সমস্যাই নেই, আমি বললাম। না থাকলে মা বাবার ভোটার কার্ড এবং তালিকায় যদি নাম থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না। ওই যে আপনি এখানকার বাসিন্দা, আপনার পূর্বপুরুষ এখানকার বাসিন্দা, এই বিষয়টা পরিষ্কার করতে হবে। তারপরে প্রশ্নটা যদি একটুখানি আপনাদের সামনে তুলে ধরি, অন্য রাজ্য থেকে যদি আপনি এই রাজ্যে আসেন তাহলে কি করবেন? কোনো অসুবিধা নেই, যে রাজ্যে থাকতেন সেখানকার ভোটার কার্ড থাকলে তা কমিশনের হাতে দিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছেন, এই এক একটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরছি। তার পরের প্রশ্নটা যদি আমি একটুখানি চালাতে বলি, তারপরের প্রশ্ন হচ্ছে যারা কাজের জন্য বাইরে থাকেন তাদের কি হবে? এটা একটা ভাইটাল প্রশ্ন, কারণ আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে হোক বা ভিন রাজ্যে বা ভিন দেশে কাজ করেন। নথি নিয়ে প্রশ্ন থাকলে তলব করা হতে পারে। কোনো প্রশ্ন তৈরি না হলেও তথ্য যাচাইয়ের জন্য একবার হাজিরা দিতে হতে পারে। স্বাভাবিকভাবে আপনি যে সেখানকার বাসিন্দা সেটা তো আপনাকে সশরীরে হাজিরা দিতে হবে। যদি আপনার কাছে কোনো রিটেন ডকুমেন্ট না থাকে, যদি কোনো হার্ড কপি না থাকে, তাহলে আপনাকে হাজিরা দিতে হবে। তারপরে প্রশ্ন, 2002 সালে অন্য বিধানসভার বাসিন্দা ছিলে, এখন কি করবেন? কারণ এসআইআর লাস্ট হয়েছে 2002-এ, যে ভেরিফিকেশনের কাজটা একেবারে ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার কাজটা, তা সেখানে যদি আপনি অন্য জায়গার বাসিন্দা থাকেন এখন কি করবেন? আগে যে কেন্দ্রে নাম ছিল তার প্রমাণ দিলেই হবে। 2 জায়গায় ভোটার কার্ড থাকলে পুরনো ঠিকানায় নথিভুক্ত থাকা নাম বাদ দেবে কমিশন। মানে আপনি যেখানকার পার্মানেন্ট বাসিন্দা সেই জায়গার নামটা কিন্তু সবার পরে একেবারে এই মুহূর্তে যে এসআইআর এর কাজ হচ্ছে সেই এসআইআর এর লিস্টের নাম উঠে যাবে, কারণ আপনাকে যে কোনো একটা জায়গায় ভোটার হতে হবে। আশা করি আপনারা এই প্রশ্ন দেখে দেখে উত্তরটা পেয়ে গেলেন আপনাদের কখন কি কি করণীয়। এর পরের বিষয়টা, প্রশ্ন আরও অনেক আছে, ধাপে ধাপে সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছে পরিষ্কার হবে, দিনক্ষণ ঘোষণা হবে, প্রক্রিয়া ঘোষণা হবে, তারপর আরও কিছু প্রশ্ন আপনাদের কাছে নিশ্চয়ই আসবে। আমরাও তখন সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের সামনে খুঁজে দেবো। তবে এই মুহূর্তে আমাদের আরও একটা খবরের দিকে নজর রাখতে হবে। একটা উৎসবের শেষ হয়েছে, আরও একটা উৎসবের শুরু। শারদ উৎসবের শেষটা যে অনেকগুলো প্রশ্ন দিয়ে হয়েছে। ভাইফোঁটার দিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটা বড় কথা বলেছে, সেই বিষয়টা এবার যদি একটু নজর রাখে, কি বলেছেন ফিরহাদ হাকিম, আগে সেটা শোনাই। আজকের দিনে আমাদের সব ভাইদের শপথ নিতে হবে, এই বোনেদের সম্মান রক্ষায় যদি প্রাণ যায় যাক, তবু যাদের এই অসুর বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে দিতে হবে। কারণ একটা নারীর অসম্মান নয়, এটা একটা সমাজের অসম্মান, আমাদের মানব জাতির অসম্মান হয়। সত্যি ফিরহাদ হাকিম যেটা বলেছেন সেই নিয়ে কিন্তু আমার মনে কোনো প্রশ্ন নেই, সেটাই করা উচিত। বোনেদের বাঁচাতে দাদা ভাইদের এগিয়ে আসতে হবে। কিন্তু ফিরহাদ হাকিমের মতো রাজনৈতিক সব মানুষ কি সেটা মেনে চলছেন? কেউ কেউ তো দিব্যি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এই যেমন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, মোহাম্মদ বাজারে নার্সের উপর যে হামলার ঘটনা ঘটলো সেই ঘটনায় কোথাও একটা দায় এড়িয়ে চলেছেন। মানে আমি প্রথমে ঘটনাটা বলে নিই, সিউড়িতে ঠিক কি ঘটেছে। সহকর্মীকে উত্ত্যক্ত করা প্রতিবাদ করেছিলেন নার্স, তাই স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে হামলা চালানো হলো। প্রথমে একজনকে খোঁজা হয়, সেই মহিলা না থাকায়, মানে ওই নার্স না থাকায়, তখন তার সহকর্মীকে বাইরে থেকে ইট এনে এক যুবক পুরো মাথা থেতলে দেয়। সেই ঘটনায় বিধায়ক কেমন গা ছাড়া ভাব দেখাচ্ছেন। বিকাশ রায় চৌধুরী তিনি কি বলছেন? এমন কিছু ঘটেইনি, এটা বিরোধীদের চক্রান্ত। একবার সরাসরি শুনবো বিকাশ রায় চৌধুরী, তিনি বিধায়ক হয়ে এই ভয়ানক নৃশংস অত্যাচারের ঘটনায় কি বলছেন। এই ঘটনা তো ঘটেনি, এটা চক্রান্ত। সামনে ভোট আসছে, নানা ইস্যু তৈরি করার পরিকল্পনা হচ্ছে। আখেরে কিছু লাভ তারা করতে পারবে না, সেই ভোটের বাসকে দেখতে পাবেন। এই বিকাশ রায় চৌধুরী এখানেও ভোটের অঙ্ক দেখছেন, কিন্তু নার্স, আমি যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, নার্স তো হাসপাতালে কাতরাচ্ছেন, তিনি শুয়ে রয়েছেন, তিনি বলছেন যে তার সঙ্গে কি ঘটনা ঘটেছে, তার সহকর্মীরা বলছেন কিভাবে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে। তিনিও তো কারো না কারোর বোন, আর একজন প্রভাবশালী দাদা, তিনি কি বোনকে রক্ষা করতে পারছেন না, তিনি দায় এড়িয়ে যাচ্ছেন। আরেক দাদার কথা এবার আপনাদের শোনাবো। গাইঘাটার এক চিকিৎসক দাদা, বোনের কটূক্তি করছিল কয়েকজন, তারই প্রতিবাদে রুখে দাঁড়ালেন দাদা। আর ফলটা কি হলো? সেই দাদা আর বোনের মুখেই বরং শুনুন যে ঠিক কি ঘটেছে। ভাইফোঁটার আগের দিন বোনের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে কি হলো। সামনে থেকে আসার সময় ফার্স্টে মিসবিহেভ, যেটা বাজে বাজে কথা বলা, সেগুলো
শুরু করে, গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। আমার বোনের ফোন, যে দাদা আমাকে বাঁচা, আমাকে ওরা মেরে ফেলে দেবে, আমাকে ওরা ফেলে পেটাচ্ছে, আমাকে মেরে ফেলে দেবে। হাতে বাইট করা হচ্ছে। আমি এগুলো কি মস্তিষ্কের লোকজন আমি বুঝতে পারি না। ওর মুখ দিয়ে তখন অজরের রক্ত বেরোচ্ছে, বললো এখানে কামড়ে দিয়েছে। হ্যাঁ, তো সেই মুহূর্তে আমি তাকে বলতে যাই, ভাই ও কি অন্যায় করেছিল যাকে তুমি মারতে গেলে? বলতেই আমাকে এখানে ঘুষি মারে। ইনফ্লুয়েন্সিং কারোর ফ্যামিলির পার্সন, তার জন্যই এত উদ্ধত্ত এদের মধ্যে। মার খেলাম ঠিক আছে, বোনটাকে তো হয়তো বাঁচালাম, সে হয়তো ধর্ষিতা হতে পারতো। আমি বাই প্রফেশন সিভিল ইঞ্জিনিয়ার, আমাকে নিজেকে সাইডে যেতে হয়, কাজ করতে হয়। আমি নিজে কি করে বেরোবো আমি বুঝতে পারছি না। এই গোটা বক্তব্য থেকে না, গাইঘাটার তরুণীর বক্তব্য থেকে একটা কথা আমার ভীষণ কানে লাগলো। ক্ষমতাশালী পরিবারের কেউ হবে হয়তো, না হলে এতটা সাহস পায় কি করে? সত্যি ক্ষমতার অলিন্দে থাকলে যে কেউ যা খুশি করতে পারেন, মানে জীবন তো জ্বালিয়েও দেওয়া যায়। সেই ঘটনাটা বলো, তবে আগে একটা বক্তব্য শুনি। এর মধ্যে মানে সব পাড়ারই ও যাকে তাকে চমকায়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই শাহজাহান থেকে মুক্তি দিন। না না, এই ব্যক্তি কিন্তু সন্দেশখালী শাহজাহানের কথা বলছেন না, তিনি বলছেন দক্ষিণ দমদম পুরসভার তারকনাথ কলোনির সুশান্ত দাস এবং সুমন বন্দ্যোপাধ্যায়ের কথা, যারা এলাকায় শাহজাহান হিসেবে নিজেদের অ্যাটায়ার, নিজেদের ব্যবহার সবকিছু করে। কি করেছে জানেন? এবার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময় দাসের অনুগামী হয়ে তারা এতদিন ছোটখাটো ধমকারি চমকারি চালিয়ে যাচ্ছিল। এবার এক যুবককে জীবন্ত অবস্থায় পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। শুনুন। পুজোর ভাষার উদ্দেশ্য করে এই লোকটাকে জ্বালানো হচ্ছে এই জায়গাটায়। জায়গাটা পেট্রোল চেনে গিয়ে এখানে পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে, মতো আগুন দিয়ে দিয়েছে। এইখান থেকে শুরু করে এই অবধি চামড়া পুরো নিচে ঝুলে গেছিল। দেখলে, ক্ষমতার অলিন্দে থাকলে পেট্রোল ঢালিয়ে জীবন্ত পুড়িয়েও দেওয়া যায়, সেই সাহসটা অন্তত পাওয়া যায়। 20% দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত কর্মকার। তবে তৃণমূল কর্মী বাগান, মানে এই যে ফকু এবং বাগান, এই সুশান্ত দাস এবং এদা এলাকায় ফকু এবং বাগান বলে পরিচিত, এদের দাপটে না এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। কিন্তু ওই যে ক্ষমতার কাছাকাছি আছে না, তাই তাদের বিরুদ্ধে কিচ্ছু করা যায়নি। যারা করলো তারা একজন আছে রাজনৈতিক ছেলে, যে বাগান বলে যে আছে, সে কিন্তু প্রচন্ড বদমাশ, তাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার কাউন্সিলরের কথা শোনাবো, মানে ওই যে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময় দাস, যার স্নেহের হাত নাকি রয়েছে ফকু এবং বাগানের উপর। আমি বলছি না, এলাকার মানুষই তো বলছেন, যাকে তাকে ধমকানো চমকানো করতে পারে, এলাকার ভোট কন্ট্রোল করে এই ফকু এবং বাগান। এবং সেই মৃন্ময় দাস, মানে যার স্নেহের হাত রয়েছে, তার একটু বক্তব্যটা শুনুন। ভোর 4টে 4:30 নাগাদ কার তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল কলোনিতে। তারপর ওই বাইকে ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এই নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে। আপনি শুনলেন 20% মানুষ, একটা মানুষে পুড়ে গিয়েছে, ঠিক পিঠের অংশটা পুড়ে গিয়েছে। সেটা কতটা ক্যাজুয়াল অ্যাপ্রোচে বলছেন? আপনার মনে হয় যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারপরেও তাদের কোনো শাস্তি হবে? আপনার কি মনে হয় যারা এই ঘটনাটা ঘটিয়েছে, কাউন্সিলরের যদি এরকম একটা ক্যাজুয়াল অ্যাটিটিউড থাকে, যদি গাছাড়া ব্যাপার থাকে, তাহলে এই ফকু এবং বাগানরা ভয় পাবে? বরং তো এলাকায় আরো ফকু এবং বাগান তৈরি হবে। কারণ মৃন্ময় দাসের মতন বেশ কয়েকজন তাদের হয়তো বলে কিনা ওই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের জন্য রঞ্জিত কর্মকার নামে একজন ব্যক্তি এই মুহূর্তে সাংঘাতিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। চারিদিকে অদ্ভুত অদ্ভুত ঘটনা সত্যি। এবার সোনারপুরে দেখুন, তারস্বরে মাইক বাজাতে চেয়েছিলেন, কিন্তু না, সেই দাবি না মানায় এক যুবককে কুপিয়ে খুন করা হলো। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অভিযোগ, পিন্টু শাহ যে মূল অভিযুক্ত, সে আগেও মত্ত অবস্থায় বেশ কিছু অশান্তির ঘটনা ঘটিয়েছে। আমার ছেলের এরকম মেরেছে বলে আমার সেই জন্যই বড় বড় জিজ্ঞেস করতে গেছে, বলেছে তুমি আমার মার উপর রুকে আসতেছো কেন? ওরা ছুরি টুড়ি বার করেই মেরে দিয়েছে। অন্ধকারে বসেছিল 4 জন। তবে এখানেই তো শেষ নয়, সোনারপুর নয়, শহর কলকাতার দিকে দিকে এরকম ঘটেছে। এদিকে ভাসানে তারস্বরে ডিজে চালানো এবং শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি মেরে স্বামীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পোশাকি আমি বেরিয়ে আসা এইখান থেকে আমি শুধু বলেছি, বাবু বাবু বন্ধ কর।
আমি 22 বছরের একটা ছেলের মা, আমি বাবুই বলেছি, স্বাভাবিক। আমি নিজেও লজ্জিত যে ঘরের পোশাকে আমি বেরিয়ে এসেছি, আর বলে চলে যাব। একটি ছেলে এমন বিচ্ছিরি অঙ্গভঙ্গি করলো যে আমি পেশেন্স রাখতে পারিনি। ওদের একটা মব ছিল, অনেক মানে মেরেছে 20-25 জন তো ছিলই, মানে ভাসানের সময় এসেছিল, তার মধ্যে একজন মেরে চলে গেছে, বোঝা যায়নি কারণ উপরে আলো ছিল। কর্ণশ্রী লেকে ঠাকুর বিসর্জনের সময় এই ঘটনাটি ঘটেছে। অভিযোগকারী দম্পতির দাবি শব্দবাজির তাণ্ডবের প্রতিবাদ করতে ভিড়ের মধ্যে থেকে কয়েকজন তাদের উপর চড়াও হয়। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন আবাসিকরাও। প্রতি বছর আমাদের গণেশ পুজো থেকে সরস্বতী পুজো পর্যন্ত আমাদের আতঙ্কে থাকে। ভীষণ এই জোনটা ফোর্থ জোন, আমাদের কোয়ার্টার 4th জোন, এখানে আতঙ্কে থাকি। প্রতিবাদ করলে পরে আগে অল্প বয়স ছিল, সব ছেলেদের প্রতিবাদ করতাম, প্রতিবাদে ভাষা নেই। প্রত্যেকে হার্টের পেশেন্ট, কেউ সুগারের পেশেন্ট আসতে চায় না, কিন্তু এখানে এরা রাত্রির 12টার পরে, হ্যাঁ রাত্রি 12টায় কোথা থেকে তারা আসে, সব এসে ডিজে চালাচ্ছে। ডিজে তো ব্যান্ড, পুলিশ সামনে ডিজে, ওরকম বড় বড় সব বোমা ফাটাচ্ছে, মানে সিরিয়াল মানে বাজি, পুলিশের সামনে। হ্যাঁ, পুলিশের সামনে। খাস কলকাতাতেও প্রতিবাদী বৃদ্ধাকে মারধর করা হলো। মাঝরাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় অসুস্থ বৃদ্ধা ও তার ভাইকে মারধরের অভিযোগ। ভবানীপুরে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করে আক্রান্ত অসুস্থ বৃদ্ধা। 21 তারিখ রাতেই ভবানীপুর থানায় অভিযোগ জানাতে যান বৃদ্ধা, কিন্তু অভিযোগ নেয়নি পুলিশ। দাবি বৃদ্ধা। আজ আইনজীবীকে সঙ্গে নিয়ে অভিযোগ জানান বৃদ্ধা। অবশেষে 5 জনের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। মানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে, রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে, ঘুম ভাতে পাচ্ছি না, অসুস্থ। 3টে বিহারি ছেলে পাশে, পুলিশ হসপিটালের একটা ছেলেকে নিয়ে গেছে, পাশে 2টো বিহারি ছেলে, একটা পাঞ্জাবি ছেলে পাশে থাকে, ও আর রিকি বলে নাম। ওরা আমাকে ধরে এমন মেরেছে, আমি সব জায়গা দেখাতে পারবো না। ইনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি, কি অবস্থা। এই বেচারি বাঁচাতে গেছে, জড়িয়ে চেপে ধরে কি মার এনাকে। টাকার বিনিময়ে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি চক্র। খড়িবাড়িতে পুলিশের জালে বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর। ধৃত নবজিৎ গুহ নিয়োগে 7 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এখনো ফেরার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা। এই চক্রে পার্থ সহযোগী হিসেবে উঠে আসে নবজিতের নাম। 10,000 টাকার বিনিময়ে জন্ম 10,000 টাকার বিনিময়ে জন্ম এবং মৃত্যুর ভুয়ো সার্টিফিকেট তৈরি করে দেওয়ার কথা জেরায় স্বীকার ধৃত। খড়িবাড়ির শাসক দলের নেতৃত্ব ছিলেন মূল অভিযুক্ত পার্থ সাহা, এখনো পলাতক। জাতীয় সড়কে পিস্তল হাতে দাপাদাপি। নদিয়ার বিরোহিতে গ্রেপ্তার গুজরাতের যুবক। ধৃতের কাছ থেকে একটি পিস্তল এবং 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের সূত্রে জানা গিয়েছে ধৃত যুবক আহমেদাবাদের বাসিন্দা। শ্বশুরবাড়ি নদিয়া শান্তিপুরে। আহমেদাবাদ থেকে কেন পিস্তল নিয়ে এসেছিলেন ধৃতকে জেরা করে উত্তরে খোঁজে পুলিশ। তারাপীঠে এসটিএফ এর জালে অস্ত্র পাচারকারী। আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রে 2 পান্ডা পাকড়াও। উদ্ধার 2টি সেমি অটোমেটিক পিস্তল এবং 4টি ম্যাগাজিন। কোথায় পাচারের ছক ছিল ধৃতদের, তদন্তে গোয়েন্দারা।